আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সাল। এই ২৬ সালের নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের একটি নির্বাচন করাই কিন্তু বাংলাদেশে ২০২৪ সালের গণ আন্দোলনের মূল লক্ষ্য ছিল। সেই মূল লক্ষ্যের উপরে ভিত্তি করেই এই নোবেল পাওয়া বা নোবেল কিনা ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসানো হয়েছিল। তো তিনি ২ মাসে, ৪ মাসে, ৬ মাসে তিনি পারবেন না। তিনি বললেন তিনি ১.৫ থেকে ২ বছর সময়ের ভেতরে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দেবেন। সেই নির্বাচনটি বাংলাদেশে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন, তখন যেরকম নির্বাচন হয়েছে, তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি অংশগ্রহণমূলক, অনেক বেশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন হবে। সেই অর্থে, সেই লক্ষ্যে তিনি বহু সংস্কার করলেন, নির্বাচন কমিশনার বদলালেন, ভোটের পদ্ধতি বদলালেন, বিদেশি ভোটকে চালু করলেন, অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করলেন, নানান কিছু করলেন। কিন্তু এত কিছু করার পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনটি বাংলাদেশ নয় শুধু, পৃথিবীর সমগ্র সভ্য দুনিয়ার অসভ্যতম বর্বরতম নির্বাচন হিসেবে ইতিহাসে খ্যাত হবে। কেন খ্যাত হবে দেখেন, আপনারা বলতে পারেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার যখন ক্ষমতা ছিল তখনও তো তিনি নির্বাচন করেছেন, বিএনপি এবং তার জামাতে ইসলামী সহ তার সমমনা অনেক দলের নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেটি সত্যি, সেটি মেনে নিয়েই বলছি। সে নির্বাচনগুলো ভালো নির্বাচন ছিল সেটা বলবো না। কিন্তু সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেনি, তাদের কি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ছিল কিনা? এক কথায় ছিল, বিএনপিকে ২০১৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে নির্বাচনকালীন একটি সরকার, মানে সংসদে যেসব সদস্যরা রয়েছে তাদের মাধ্যমে এটি সরকার গঠন করা হবে। সেই সরকার বিএনপি চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাও তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু বিএনপি তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, অর্থাৎ ঘোর ধরেছিলেন। কিসের ঘোর? যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, নির্বাচনটি করব না। তারা নির্বাচনটি করেননি। তারা না করার কারণে তাদের যে অনুসারী জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামীও করেনি। তার মানেটা কি দাঁড়ালো? সেখানে ৫৩০টি স্কুল জ্বালিয়ে দিলেন, অসংখ্য মানুষকে হত্যা করলেন এবং অগ্নিসন্ত্রাসে সারা বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছিলেন। তখন অটো পাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীরাই নির্বাচিত হয়ে বাংলাদেশে সরকার গঠন করলেন। সেই নির্বাচনটি একমুখী নির্বাচন ছিল, বিকজ অন্য দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। মনে রাখেন কথাটা এখানে, যে তাদের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো রকমের বাধা ছিল না, অর্থাৎ তাদেরকে কেউ ব্যান করে দেয়নি। ধরেন দুটি দল ফুটবল খেলবে, একটি দল যদি না আসে, নিয়ম মোতাবেক অন্য দলকে আপনি ৩ নাম্বার দিয়ে দিবেন, ৩টা পয়েন্ট দিয়ে দিবেন। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে পৃথিবীতে গ্রহণযোগ্য। কিন্তু অন্যদিকে একটি দলকে আপনি মাঠের যে পিলার আছে, পিলারের সাথে বেঁধে রাখলেন, আরেকটি দলকে বললেন তুমি গোল দিয়ে আসো। এটা পৃথিবী দেখেনি, পৃথিবীতে কখনো হয়নি, অতীতে হয়নি, ভবিষ্যতেও হবে সেটা আমরা বিশ্বাস করি না। কিন্তু বাংলাদেশে এবারে নির্বাচনে যেটা হচ্ছে, এটা হচ্ছে এক দলকে বেঁধে রেখে আর বাকি দলগুলোকে ছেড়ে দেওয়া। এখন কোন দলটাকে বেঁধে রাখলেন? যেই দলটি বাংলাদেশ স্বাধীন করেছে, যেই দলটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসছে, যেই দলটি বাংলাদেশের বিগত ৫৩ বছরের যদি রাজনৈতিক ইতিহাসকে একটু ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন বাংলাদেশকে বদলানোর মতো যে বড় বড় যত ঘটনা ঘটছে, এই দলের হাত দিয়ে হয়েছে। সাম্প্রতিক আপনারা জানেন অক্সিডেন্টাল কানাডিয়ান কোম্পানির বিরুদ্ধে শেখ হাসিনার সরকার যে মামলাটি করেছিল, সেই মামলাটিতে বাংলাদেশ সরকার $৪২ মিলিয়ন ক্ষতিপূরণ পেয়েছে। এটি শেখ হাসিনার বদলতে। আমরা মিয়ানমারের বিরুদ্ধে ১,৩১,০০০ সমুদ্র সীমা, বর্গ কিলোমিটার সমুদ্র সীমা আমরা জয়লাভ করেছি কার অধীনে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। ভারতের কাছ থেকে ৪,৫০০ কিলোমিটার সমুদ্র সীমা আমরা অর্জন করেছি শেখ হাসিনার আমলে। বাংলাদেশের যে খাদ্য সংসম্পূর্ণতার জন্য
যে পানি দরকার সেই পানির জন্য হাহাকার ছিল, সেই পানি গঙ্গার পানি চুক্তির মাধ্যমে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বকাপে পদার্পণ করে, আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বের টেস্ট স্ট্যাটাস জয়লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি করে পার্বত্য চট্টগ্রামকে দেশি এবং বিদেশি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তাহলে আপনারা দেখেন, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই চট্টগ্রামের সাথে কক্সবাজারের ট্রেন লিঙ্কটা ওপেন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অচল ঢাকা শহরকে একটি মেট্রো রেলের মাধ্যমে মানুষের জন্য সহজ করে দিয়েছে। তিনি বাংলাদেশে এই পদ্মা সেতু করে এপার এবং ওপারের সংযোগ স্থাপন করে বাংলাদেশের যে ওই অঞ্চলের যে ভ্যালু, 21টি জেলার ভ্যালু, সেই ভ্যালুটাকে 40 গুণ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের যে সীমান্ত চুক্তি, সেটি ইন্দিরা মুজিবের মধ্যে হয়েছিল 74 সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে বাস্তবায়ন করে ছেড়েছেন। তাহলে আপনারা যদি দেখেন, এইভাবে আরো বলতে পারি, বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রত্যেকটি শিশুর স্কুলে যাওয়া, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করা, নানান রকমের বিধবা ভাতা, তারপরে দুস্থ ভাতা, অসুস্থ ভাতা, এরকম নানান ভাতা চালু করা, অর্থাৎ একটা সেফটি নেটের মধ্যে বাংলাদেশকে নিয়ে আসা। সেই দল শেখ হাসিনা যখন 16-17 বছর টানা শাসন করেছেন, ভুল ত্রুটি অনেক ছিল, গণতন্ত্রের অনেক ডিফেক্ট ছিল, সেটা কিন্তু অস্বীকার করব না, করা যাবেও না। কিন্তু এই ডক্টর ইউনূসের সময় যেভাবে এসে একটি দলকে সিস্টেমেটিক্যালি ব্যান্ড করে, আপনারা বলছেন কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আর ব্যান্ড করে কোনো পার্টিকে ক্ষমতায়, মানে রাষ্ট্রের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার পার্থক্যটা খুব একটা নেই। তার মানে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, এবং বর্তমান সময় যারা নির্বাচিত হচ্ছে, হবে, যারা নির্বাচন করছে, তারা হলো বিএনপি এবং জামাতে ইসলামী, যারা বাংলাদেশে 1991 সালে গণতান্ত্রিক অভিযাত্রা যখন দ্বিতীয়বারের মতো আমাদের শুরু হয়, তখন থেকে আজকে পর্যন্ত সবসময় একসাথেই কিন্তু এন্টি আওয়ামী লীগ, এন্টি ভারত এবং সাম্প্রদায়িক শক্তি হিসেবে বাংলাদেশে বিরাজমান ছিল। এই ডক্টর ইউনূস সেই সাম্প্রদায়িক শক্তিকে, সেই এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টকে, সেই এন্টি ভারত সেন্টিমেন্টকে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে এবং পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের দোসর এবং পাকিস্তানের পাছায় চুমো দেওয়া দলগুলোকে একসাথ করে নির্বাচনটি করছে। তাহলে এখন দেখেন, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের সময়ে অনেক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের স্বেচ্ছায়, কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচনে যেতে বাধা দেয়নি। 1972 সালের সংবিধানের পর ধর্মভিত্তিক দলগুলো বিলোপ হয়, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল অসাম্প্রদায়িক চেতনা। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মভিত্তিক কোনো দলকে বাংলাদেশের কনস্টিটিউশন 1971 সালের পর 72 সালে স্বীকৃতি দেয়নি, যার কারণে জামাত 1973 সালে রাজনৈতিক দল হিসেবে ছিল না। কিন্তু মুসলিম লীগ, নেজামে ইসলাম ও মুক্তমুখ যারা ছিল, তারা কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হয়নি, বা জামাতকেও 1973, 74, 75, 76, 77, 78 বা 90-এর দশক, 80-এর দশকে কখনো নিষেধ করা হয়নি। যার কারণে এটাই হচ্ছে বাংলাদেশে প্রথম যে একটি দলকে নিষিদ্ধ করে একটি সাধারণ নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে সবচেয়ে বড় দলটি, বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষকে প্রতিনিধিত্বকারী দলটি নির্বাচনে নেই। তাই এই নির্বাচনটি শুধু বাংলাদেশের ইতিহাসে না, সারা পৃথিবীর মানুষের ইতিহাসে, সভ্য মানুষের ইতিহাসে একটি অসভ্য বর্বর নির্বাচন হিসেবে, বর্বর মানুষের পরিচালিত নির্বাচন হিসেবে পরিগণিত হবে। এই যে মনে করেন, এই নির্বাচন বাংলাদেশকে কোন ডাইরেকশনে নিয়ে যাচ্ছে? বিএনপি যদি সরকারে আসে, একটি দুর্বল সরকার হবে। কেন দুর্বল হবে? কারণ বাংলাদেশে যে বিএনপি 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বিএনপি যখন রাজনৈতিক দল হিসেবে গঠিত হয়, তখন শাহ আজিজুর রহমানদেরকে নিয়ে জিয়াউর রহমান বসেছিলেন। জিয়াউর রহমানকে শাহ আজিজুর রহমানেরা পরামর্শ দিয়েছিলেন, মানে স্বীকৃত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার বলতে পারেন বা স্বাধীনতা বিরোধী বলতে পারেন। তিনি বলেছিলেন যে 1970 নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী শক্তির সংখ্যা ছিল প্রায় 30%। তো এই 30%কে নিয়েই কিন্তু বিএনপির যাত্রা শুরু। অর্থাৎ যারা স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এবং ভারত যে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তার বিরোধী, এবং বাংলাদেশ যে পাকিস্তান থেকে ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে বেরিয়ে একটি প্লুরালিস্টিক রাষ্ট্র হয়েছে সেটার বিরোধী, তাদেরই
একটা সম্মিলিত রূপ ছিল বিএনপি। তো জিয়াউর রহমানের যতদিন ছিলেন ক্ষমতায় ততদিন তার অধীনেই সে বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী, ভারত বিরোধী, অসাম্প্রদায়িক চেতনার বিরোধী মানুষগুলো একটা প্ল্যাটফর্মে ছিল, সেটা ছিল জিয়াউর রহমানের নেতৃত্বে। তারপরে জিয়াউর রহমানের মৃত্যুর পর সেটা চলে যায় এরশাদের কাছে। এরশাদ ও মশিউর রহমান যাদব এদেরকে নিয়ে সে একই কাজ করেছে। এরশাদের ক্যাবিনেটের 90% মন্ত্রী ছিল জিয়াউর রহমানের মন্ত্রী। পরবর্তীতে এরশাদের পতনের পর 91 সালে খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন জামাতকে নিয়ে, খেয়াল করেন 1991 সালে খালেদা জিয়ার সরকার কিন্তু জামাতের কোয়ালিশন। তো জামাতকে নিয়ে আসার পর এই নেতৃত্ব আবার বিএনপির কাছে চলে আসে। এই 24-এর আন্দোলনের পর বিএনপির থেকে জামাত মনে করলো খালেদা জিয়া মারা গেল, খালেদা জিয়া অসুস্থ ছিল, এখন জামাতে নিজেদেরকে এনটি আওয়ামী লীগ, পাকিস্তানপন্থী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, অসাম্প্রদায়িক চেতনা বিরোধী, ভারত বিরোধী যে শক্তি, এই শক্তির নেতৃত্ব তারা দিচ্ছে। তাই বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব একই দিকে তাদের মুখ। সুতরাং যেহেতু একই দিকে, পশ্চিমের দিকে, পশ্চিম বলতে ওই পশ্চিম পাকিস্তানের দিকে মুখ, সেই দলটি যখন ক্ষমতায় আসবে তাহলে বিএনপির লোকদের যে একটা বড় অংশ জামাতে থাকবে। তাই এই দলটি হবে খুবই দুর্বল সরকার। জামাতের মত এবং কথার বিরুদ্ধে যাওয়ারদের কোনো শক্তি থাকবে না। অন্যদিকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটিকে অসাম্প্রদায়িক চেতনা থেকে বের করে এনে পাকিস্তানের চেতনায় একটি ইসলামিক রাষ্ট্র করবে, যেখানে নারীরা বর্জিত হবে। কারণ আপনারা দেখেন জামাতে ইসলামী যে পরিমাণ মানুষকে নমিনেশন দিয়েছে, যে 200টি আসন বা 300টি আসনের মধ্যে একটি আসনেও একজন নারীকেও তারা নমিনেশন দেয়নি। তার মানে নারী বিদ্বেষটা কি চরম পর্যায়ে আছে। বাংলাদেশে জামাতে একজন নারীও পাওয়া যায়নি যারা ভোটে করার যোগ্য। তাহলে ভবিষ্যতে কি হচ্ছে, তারা বলছে নারীদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিবে। এখন দেখেন বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যদি আপনি যান, যেখানে মানুষের কাজ করতে হয়, সেখানে পুরুষের চাইতে নারীর উপস্থিতি 3 ভাগের 1 ভাগ। এখন নারীকে যদি ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিয়ে সমান বেতন দিতে হয়, সেটা 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে। অর্থাৎ প্রাইভেট সেক্টরের লোকেরা নারীদেরকে আর কাজে নিবে না। এর ফলে কি হবে, যে নারী আস্তে আস্তে গো ব্যাক টু দ্য কিচেন, এই নীতিতে এই জামাতে ইসলামী বাংলাদেশকে চালাবে। এবং আল জাজিরের সাথে তার যে সাক্ষাৎকার জামাত প্রদানের, সেটি আপনি যদি একটু খেয়াল করে দেখেন, একদম ক্লিয়ারলি উনি বলেছেন নারীদেরকে যেভাবে গঠন করা হয়েছে, নারীদের যে বুদ্ধি, সেটা নারীরা সন্তান উৎপাদন এবং ঘর সামলানোটাই তাদের জন্য শ্রেয়। আফগানিস্তান আপনারা দেখেছেন, আফগানিস্তানও আমরা দেখেছি, আমরা ইরান দেখেছি, আমরা দেখেছি এই সিরিয়া, আমরা দেখেছি ইয়েমেন, আমরা দেখেছি আলজেরিয়া। এই রাষ্ট্রগুলোতে ইসলাম ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যেসব রাজনৈতিক দলরা এসছে, তারা রাষ্ট্রগুলোকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এই জনবহুল বাংলাদেশটিও আস্তে আস্তে সেদিকেই আগাবে যদি জামাত ক্ষমতায় আসে। আমরা মনে করি এখনই সময়, এখনই সুযোগ ডক্টর ইউনূসকে না বলে এই রকম নির্বাচন বর্জন করি। পৃথিবীর মানুষের কাছে যেন এটি একটি নোংরা, নিকৃষ্টতম নির্বাচন হিসাবে থেকে যায়। প্রিয় দর্শক, হীরক রাজার দেশের গল্পের মতোই একখণ্ড গল্প আমাদের আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটি কেবল গল্পই নয়, নিঃসন্দেহে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা থেকে শুরু করে আগামী নির্বাচন, পাশাপাশি পশ্চিমা স্বার্থ সহ অবশ্যই ডক্টর ইউনূস সরকারের স্বার্থ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। একই সঙ্গে একটু মনে করিয়ে দিই, এর সঙ্গে আরও জড়িয়ে রয়েছে এর আগে যে প্রশ্নটি আমি তুলেছিলাম, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডি মিস্টার শাফিকুর রহমানকে তার স্ত্রী সহ যে আটক করা হলো, হঠাৎ করে কি এমন এই দেশে আইনের শাসন স্থাপিত হলো যে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানে এমডিকে গ্রেপ্তার করা হলো এবং তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে গতকাল। গৃহকর্মীকে যেভাবে নির্যাতন করা হয়েছে, নিঃসন্দেহে সেটি অমানবিক যদি সত্য হয়ে থাকে, এবং অবশ্যই সেটি বিচার আমরা চাই। কিন্তু এই দেশে তো আমরা বড় বড় হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, তাদেরকে আটক করা হচ্ছিল, প্রকৃত যারা হত্যাকারী, সেখানে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানে এমডিকে আটক করা হলো। যে ব্যক্তি কিনা সরকারের এত কাছের লোক, তার নিয়োগও হয়েছিল 2024-এর 5 আগস্ট আন্দোলনের বা অভ্যুত্থানের পরে, সম্ভবত অক্টোবরের দিকে। কেন তাকে ঝেঁটিয়ে বিদায় করা হলো? যাই হোক, আমি এই গল্পটি বলতে চাচ্ছি একই বিষয়ে দুটি পত্রিকার
দুটি রিপোর্ট একসঙ্গে করে এখানে আমার খুব বেশি মন্তব্য করার কিছু নেই, আমি শুধু একটু পরম্পরায় সাজিয়েছি, আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি হতে যাচ্ছে, কি হচ্ছে ভয়ঙ্করভাবে। দ্য ডেইলি স্টারের আজকের পত্রিকার প্রথম পাতার একটা লিড নিউজ, লর্ড অফ দ্য উইংস। খবরটি হচ্ছে বেসামরিক বিমান চলাচল ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের প্রভাব বিস্তারের কথা। আরেকটি রিপোর্ট হচ্ছে বাংলা আউটলুকের, যেটি আরো কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে, জুলকারনাইন সায়েরের করা প্রতিবেদন। তার শিরোনাম হচ্ছে ব্যক্তি স্বার্থ নাকি দেশের স্বার্থ, বোয়িং থেকে এয়ারপোর্টের মাটি সবকিছুতেই কালো ছায়া। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হচ্ছে, আমি অংশ বিশেষ আপনাদের সামনে একটু সাজিয়ে তুলে ধরছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের মালিকানাধীন আকিজ বশির গ্রুপ অ্যাভিয়েশন ব্যবসা করতে চায়। 24শে নভেম্বরে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগ পাওয়ার পর তিনি অ্যাভিয়েশন ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স নিয়েছেন। 2025 সালের মার্চের শুরুতে আকিজ বশির গ্রুপ বেবিচক অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এভিয়েশন ব্যবসা করার জন্য একটি অভিপ্রায় পত্র জমা দেয়। তখন কিন্তু চেয়ারম্যান আর একজন। আচ্ছা, সেখানে তার প্রতিষ্ঠান B2 ক্যাটাগরির হেলিকপ্টার ভিত্তিক একটি এয়ারলাইন্স তৈরির পরিকল্পনা জানায়। বেবিচক থেকে নির্দেশনা পাওয়ার পর 11 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তিনি ট্রেড লাইসেন্স নেন, অর্থাৎ আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, এবং একই সঙ্গে বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে। এতে ব্যবসার ধরন হিসেবে উল্লেখ করা হয় কি আমদানি, অ্যাভিয়েশন সার্ভিস এবং রপ্তানি গেল। এরপর বেবিচক চেয়ারম্যানের কাছে আকিজ বশির এভিয়েশন লিমিটেডের নামে এভিয়েশন ব্যবসা প্রতিষ্ঠান করতে অনাপত্তিপত্র চেয়ে আবেদন জানানো হয়। পরের মাসে এপ্রিলে শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বশির উদ্দিন, খেয়াল করুন বিষয়টি, একটু ভালো করে খেয়াল করতে হবে। তার কয়েক মাস পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে আসীন হন তিনি। কি দারুণ! চেয়ারম্যানের কাছে তার ব্যবসা প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ব্যবসা করার জন্য আবেদন করলো, সেই প্রতিষ্ঠানেরই চেয়ারম্যান হলেন তিনি, হোয়ারাজ তিনি একই সঙ্গে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে। আচ্ছা, আকিজ বশির এভিয়েশনের লাইসেন্স আবেদনটি এখন সেই প্রতিষ্ঠানের কাছেই চূড়ান্ত যাচাই বাছাইয়ে আছে, যার নিয়ন্ত্রণ সবকিছুই শেখ বশির উদ্দিনের কাছে। এবং ডেইলি স্টারে বলা হচ্ছে সরকারের শেষ মুহূর্তে তাড়াহুড়া করে বোয়িং কেনার মতো চুক্তির সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন বাংলা আউটলুকের শিরোনাম কি? বাংলা আউটলুকে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে বোয়িং উড়োজাহাজ ক্রয় থেকে শুরু করে বিমানবন্দরের জমি, থার্ড টার্মিনালের অপারেশন, গ্রাউন্ড হ্যান্ডলিং, এয়ারপোর্ট লিজিং, ট্রাভেল এজেন্সি ব্যবসা এবং ব্যক্তিগত এয়ারলাইন্স উদ্যোগ সবকিছু একই সুতোয় গাঁথা। এর কেন্দ্রে রয়েছেন ব্যবসায়ী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এর সূচনা বোয়িং উড়োজাহাজ ক্রয়ের একটি চুক্তিকে কেন্দ্র করে। এবং এর সঙ্গে কেন নির্বাচন জড়িত, এর সঙ্গে কেন বিমানের সাবেক এমডিকে যে পদচ্যুত করা হলো তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে একদিন আগে, তার মানে এখন তিনি সাবেক, যাও এই সব কিছুই একই সুতোই গাথা। শেখ বশির উদ্দিন যুক্তরাষ্ট্রে বসে বোয়িং এর সঙ্গে যে বিশাল পরিসরে চুক্তি করেছেন তা বিমানের কোনো বোর্ড অনুমোদন, ফ্লিট প্ল্যানিং বা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই সম্পন্ন হয়েছে। অথচ এই উড়োজাহাজগুলো পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপরেই পড়বে। ফলে প্রশ্ন উঠেছে, যেই প্রতিষ্ঠান বাস্তবে অপারেশন করবে তার সম্মতি বা সক্ষমতা যাচাই ছাড়াই কিভাবে এমন একটি বহু বিলিয়ন ডলারের অর্ডার প্লেস করা সম্ভব হলো এককভাবে শেখ বশির উদ্দিনের পক্ষে? আরো গুরুতর বিষয় হলো, এই ধরনের চুক্তিতে রাষ্ট্রীয় ও সার্বভৌম গ্যারান্টি জড়িত থাকে। তাহলে বিমানের এমডিকে কেন তড়িঘড়ি করে গৃহকর্মী নির্যাতনের অভিযোগকে জড়িয়ে তাকে আটক করা হলো, তার চুক্তি বাতিল করা হলো? গুঞ্জন রয়েছে যে বিমানের এই এমডি মিস্টার শফিকুর রহমান
তিনি বোয়িং কেনার পক্ষে একমত ছিলেন না কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই। বাংলা আউটলুক বলছে, বোয়িং প্রসঙ্গের পর অভিযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানশিপ এবং বোর্ড গঠন। অভিযোগ অনুযায়ী দেশে ফিরে উপদেষ্টা হিসেবে থেকেই শেখ বশিরউদ্দিন বিমানের চেয়ারম্যান হন এবং সরকারের পরিবর্তনের ঠিক আগ মুহূর্তে বোর্ডে তার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়। এর ফলে বিমানের সিদ্ধান্ত কাঠামো কার্যত একক প্রভাবের আওতায় চলে আসে। বশিরউদ্দিনের ঘনিষ্ঠদের কাদের নিয়োগ দেওয়া হয় সেটিও আমরা জানি। মাত্র কয়েকদিন আগে, মাসখানেক আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো, সে কথাও আমি আপনাদের জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান পরিচালক হিসেবে নিয়োগ পেলেন। নির্বাচন কমিশনের সচিব, যার ধ্যানে জ্ঞানে নির্বাচন অনুষ্ঠানের বিষয়গুলো মাথায় খেলার কথা, কয়েকদিন পরেই যে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের সচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন বিশেষ সহকারীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। তখন থেকেই প্রশ্ন তুলেছি, কেন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এদেরকে নিয়োগ দেওয়া হলো? তাও এই যে শেখ বশিরউদ্দিন, যিনি বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের নিজে উপদেষ্টা, তিনি উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি হয়ে কিভাবে একটি সংস্থার চেয়ারম্যান হন? ঠিক একইভাবে ডক্টর খলিলুর রহমান কিভাবে উপদেষ্টা হয়ে একটা প্রতিষ্ঠানের পরিচালক হন? হীরক রাজা দেশের গল্পের মতো না, নাকি তার চেয়েও হার মানায়? বাংলা আউটলুক বলছে, একটি বিদেশি বা তৃতীয় পক্ষকে থার্ড টার্মিনালের অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের ঢুকানোর পরিকল্পনা ছিল একটা তৃতীয় পক্ষকে। সেই তৃতীয় পক্ষের সঙ্গে শেখ বশিরউদ্দিনের প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থ জড়িত রয়েছে। এখানেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নটি সামনে আসে এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র থেকে যে 14টি বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে, এবং সেই বোয়িং কেনা হচ্ছে আবার শুল্ক চুক্তি অনুযায়ী শুল্ক কমিয়ে আনার লক্ষ্যে এইসব অজুহাত দাঁড় করানো হচ্ছে। এর সাথে আরও যে বিষয়গুলো ঘটছে, বন্দর বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, অস্ত্র কারখানা, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তি, এর সব কিছুই এক সূত্রে গাথা। শুধু ডেইলি স্টার এবং বাংলা আউটলুকে